হ্যালো নাজমুন আপা, শুভ সন্ধ্যা। অনেকদিন পরে আপনি আসলেন, অনেকদিন পরে দেখা হলো আমাদের এভাবে বাসায় সামনাসামনি। আর খুব ভালো লাগতেছে যে মনে করে যে রিসেন্টলি আমাদের একটা খুব ভালো ট্যুর ছিল। তো থ্যাংক ইউ আসার জন্য আর এই টাইমটা বের করার জন্য। আমি খুবই হ্যাপি যে আজকে আপনার সাথে এইভাবে কথা বলতে পারছি, এবং সেই কথাগুলো আমাদের যে বক্তব্যগুলো আলাপচারিতাটা ইনফর্মাল কিছুটা, বাট এটা আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রয়াস নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ। আজকে আসলে মানে এত ইফতারের দাওয়াত, সব ইফতারের দাওয়াতে যাওয়া সম্ভব না, কিন্তু আপনারটা আমি নিলাম যে অপরাধী দাওয়াত দিয়েছে, আমাকে যেতেই হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা। আপা, যে কথাটা আমি প্রথমে দিয়ে শুরু করতে চাই, প্রথমত আপনাকে আমি 10 বছর ধরে চিনি। চিন্তা করেন, অনেক বড় টাইম, এক দশক। তো এক দশকের মধ্যে আপা একটা মানুষকে চেনার জন্য লম্বা সময়, তাই না? এবং আমি আপনাকে যেটা বলবো যে আমি স্টিল মনে করতে পারি, সবার কিন্তু আমার মনে থাকে না প্রথম দেখার যে দিনটা বা প্রথম একজনকে জানা। হ্যাঁ, আমি কিন্তু ইগারলি ওয়েট করতেছিলাম। যখন আমি অক্সফামে জয়েন করলাম, আমি শুনলাম যে আফগানিস্তান থেকে একজন আসছেন, খুবই এক্সপিরিয়েন্সড একজন কর্মী, যিনি কিনা জেন্ডারে বাংলাদেশের অনেক রিনাউন্ড একজন পার্সোনালিটি। হ্যাঁ, তো উনি এখন আফগানিস্তানে কাজ করেন, উনি আসবেন, এসে জয়েন করবেন। সো আমি খুব ইগারলি ওয়েট করছিলাম। আমি জয়েন করার মনে হয় 15 দিন পরে আপনি জয়েন করলেন। তো যেটা হলো যে আমি সত্যিকার অর্থে স্টিল আমি মনে আছে যে আপনার মনে আছে অক্সফামে আমরা বসতাম, আমরা ওপেন ডেস্ক ছিল না, এবং আপনি দরজাতে ঢুকলেন এবং সম্ভবত আপনার রেড একটা ড্রেস পরেছিলেন, আমার যতদূর মনে পড়ে, রেড অ্যান্ড ব্ল্যাক। এবং আমি আপনাকে দেখে বলো না লাভ এট ফার্স্ট সাইট, হয়তো ওরকম একটা কিছু আমার মধ্যে একটা ইমপ্রেশন হয়েছিল। বিকজ মানে আমি যেটা ভাবতেছিলাম যে আমার মাথায় অন্য কিছু ধারণা ছিল, মানে থাকে না স্টেরিওটাইপ, যে জেন্ডারের অনেক রিনাউন্ড অনেক কিছু গল্প শোনার পরে আমার মাথায় একজনের ধারণা ছিল। তো আমি দেখলাম যে খুব সুন্দর একজন ফেমিনিন একটা মানে একজন ফিমেল আসলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত আগাটো গোড়া তার হচ্ছে, মানে তাকে বলবো যে আমি একদম নারীকে দেখলাম সত্যিকার অর্থে। এবং আপনি এত ইয়াং ওই সময় 10 বছর আগে বলতেছি। তো আপনার সম্পর্কে যখন আমি আরো জানলাম, আরো এক্সপ্লোর করলাম, আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। তো প্রথমত আমার যে ধারণাগুলো ছিল জেন্ডারে যারা কাজ করে বা নারীবাদী ফেমিনিজম নিয়ে কাজ করে অথবা উমেন রাইটস এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, একটা নোশন আছে, সেটা আপনাকে দেখে আমার প্রথম ভেঙে গেছে। তো এইটা একটা ব্যাপার, এইটা আমি আপনার কাছ থেকে জানতে চাবো। এবং আমি দেখি যে আপনি হচ্ছে মানুষের যে ইউনিকনেস, ম্যাসকুলিন ফেমিনিন যে ইউনিকনেস আমাদের মধ্যে আছে, সেই জিনিসটাকে সেলিব্রেট করতে পছন্দ করেন। এবং সবার প্রথমে আমি আপনার কাছে খুব ক্লিয়ারলি শুনতে পেয়েছি, বিভিন্ন সেশনে আপনি বলেছেন যে আপনি জেন্ডারের যে মানে আমরা বলতেছি সবসময় ফিমেলকে নিয়ে আসতেছে এখানে সেন্টারে, কিন্তু এই যে সোশ্যাল নর্মসগুলো আছে, এটার কারণে যে মেলরা কীভাবে নিষ্পেষিত হচ্ছে প্রতিনিয়ত সমাজে, কীভাবে তারা ব্যক্তিগতভাবে নিজেকে পর্যদস্ত করছে প্রতিনিয়ত, সেই জিনিসগুলো আপনি এত সুন্দরভাবে ট্রেনিংয়ে তুলে ধরছেন। এই জিনিসগুলো আমি খুব ইন্সপায়ার্ড হয়েছে আপনার কাছ থেকে শুনে। এই জিনিসগুলো আপনার সম্পর্কে একটু জানতে চাবো। আপনি যদি এই ব্যাপারগুলোতে বলতেন, আপনার নিজের সম্পর্কে, আপনার ইন্সপায়ারেশন, কেন এই ফিল্ডটাই বেছে নিলেন, এবং আপনি যে এই কথাগুলো বলতেছেন সেই কথাগুলো আরো সবার বোঝা উচিত কিনা বা কিভাবে বোঝা উচিত একটু শুনবো। থ্যাংক ইউ আপা। আসলে অনেক দিন, কিন্তু আমার মনে হচ্ছে ওই মাত্র সেদিন যে একটা কোনায় আপনি বসতেন আর কোনায় আমাকে একটা টেবিল দেওয়া হলো। কিন্তু আপনি যেরকম প্রথম আমাকে দেখেছেন, যেটা আপনি বললেন লাভ এট ফার্স্ট সাইট, আপনাকে দেখেই তো আমি মুগ্ধ হয়ে গেছি। মানে এর কারণ যে আপনি সুন্দর, এটা গড গিফটেড। এখানে আসলে আপনার আসলে সেরকম কিছু মানে ক্রেডিট নাই, কিন্তু আপনার যে ক্রেডিটটা মানে সুন্দরের সাথে, সুন্দর একটা বাহ্যিক ব্যাপার না, সুন্দরের সাথে ভেতরের যে একটা মিল, সেটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। খুব কম মানুষের কিন্তু এটা আছে, বেশিরভাগ মানুষের না এটা সত্য। এবং আমি বেশিরভাগ সময়ে এই জিনিসটা দেখেছি যে যাদেরকে মানে আল্লাহ বা ভগবান যাদেরকে সুন্দর করে পাঠিয়েছেন, ওনাদের ভিতরে একটা মানে কি বলবো, মানে ওনারাও নিজেরাও জানেন না, একটা অহংবোধ কাজ করে, যেটা আমি কখনোই আপনার মধ্যে দেখি নাই। কিন্তু আপনিও কিন্তু অনেক সুন্দর মানে দেখার ভঙ্গিটা চেঞ্জ করতে না, আমি সুন্দর, ডেফিনেটলি আমি সুন্দর, সেটা আমি পরে আসছি। কিন্তু যেটা মানে বলে না যে প্রথমে আপনার দর্শনদারি, তারপরে গুণ বিচারী, এটা কিন্তু এখনো চলে আসছে আমাদের দেশে। তো সেজন্য আমি বলছি আল্লাহ, এত মনে মনে বলছি এত সুন্দরী। তারপরে দেখলাম যে না, সুন্দরটা আপনি শুধু বাহ্যিক না, মানে আপনার ভেতর এবং বাইরের দুটার অনেক সুন্দর একটা সিম্বায়োসিস আছে আপনার মধ্যে। সহাবস্থানটা খুব সুন্দর, একদম ক্লিয়ার। আর আপনি যদি এইচআরে কাজ করেছেন, এবং আমি দেখেছি আপনার মধ্যে মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু বায়াসনেস থাকেই, যে বলে যে নাই সে আসলে ভুল বলে। আপনার মধ্যে সেটার খুব কম। মানে আপনার সাথে যে আমার একটা আত্মার সম্পর্ক হয়েছে, সেটার জন্য আপনি কিন্তু আমাকে যে ছাড় দিয়েছেন, ছাড় কিন্তু দেন নাই আমাকে অনেকবারই কিন্তু এটা, এবং এটার জন্য আমি অনেক ডেভেলপ করেছি নিজেকে। এখন আসি আমার প্রফেশনে।
যে আমি আসলে আমার ছোটবেলা থেকে আমার আব্বা, মানে আমি যে ফ্যামিলিতে বড় হয়েছি এটা আমরা আসলে জয়েন্ট ফ্যামিলিতে, মানে জয়েন্ট ফ্যামিলিতে আমরা মানে বেশিরভাগ আমি কোনোদিনও বুঝি নাই যে আমি একজন কন্যা শিশু। আমার আব্বা বা আমার দাদা বা দাদি ওনারা কিন্তু কোনোদিন জেন্ডার ট্রেনিং কী জিনিস, ইনক্লুশন এগুলো জানেন না। কিন্তু আমি মানে ফ্যামিলি থেকে যে জিনিসটা পেয়েছি যে একটা মানে মানব শিশু এর মধ্যে পুরুষ বা নারী ওরকমভাবে কিন্তু আমি বড় হই নাই। এবং আমি যেটা দেখেছি যে আমাদের ফ্যামিলিতে যার যে জায়গাটায় দক্ষতা আছে তাকে সেই সুযোগটাই দেওয়া হয়েছে। নারী বলেই আমাকে টিচার হইতে হবে এরকম কোনোদিনও ফ্যামিলি থেকে পাইনি। সো প্রথম যে কথা আপনারা সেটা আসলে ফ্যামিলি একটা শিক্ষা একটা অনেক বড় কাজ করে। আপনি যদি দেখেন যে কোনো কিছু বানান ফাউন্ডেশন, আমি বলবো ওইখান থেকে শুরু করেছি। এবং আমার জীবনের প্রথম শিক্ষাগুরু যদি বলেন তাহলে বলবো আমার দাদা এবং আমার বাবা। দুটো জিনিস আমি পেয়েছি। আমার দাদার কাছ থেকে পেয়েছি ডিসিপ্লিন। মানে আমার দাদা সবসময় বলেন ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, এর বাইরে তুই গেলেই তোকে ঝামেলায় হবে। আর আমার আব্বার কাছ থেকে যেটা আমি পেয়েছি যে জীবনে যেই পরিস্থিতি হোক না কেন অনেস্ট থেকে সরে আসবি না। কষ্ট হবে কিন্তু একদমই তুই একদম শুয়ে পড়বি না, কোনো না কোনোভাবে ওই জায়গাটা তুমি উঠে আসতে পারবা। ওইটা একটা গেল। তারপরে যে জেন্ডারের বিষয়টা আপনি যেটা বললেন যে হ্যাঁ জেন্ডারটা ডেফিনেটলি, জেন্ডার নিয়ে আমরা যখন কথা বলি নারী বিষয়টা আসবেই, কারণ আমি নিজেও নারী, আপনি একজন নারী। সমাজে বিভিন্ন স্তরে আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা বাধার সম্মুখীন হই, যেটা আজকে 2025 সালে এই মার্চ মাসে এসেও কিন্তু আমরাই হচ্ছি। কিন্তু এর পেছনে অনেক সময় মানুষ যেটা করে একদম এক পেশাভাবে পুরুষদের দোষ দেয়। আসলে কিন্তু এটা একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে যে পড়বে সেই কিন্তু কষ্টে আছে। হয়তো প্রাইমারি আমরা কষ্টটা ভোগ করছি, কিন্তু আমি যখন একটা জেন্ডারের কারণে আমার সঙ্গে যখন বৈষম্য হয় আমি কিন্তু একা কষ্ট পাই না। সবচেয়ে ভীষণভাবে কষ্ট পায় কিন্তু আমার বাবা। আমার বাবার কান্না হয়তো কেউ দেখে না, কিন্তু ওনার ভিতরটাতে ভেঙে যাচ্ছে ওইটা আসলে কেউ রেকগনাইজ করে না। কিন্তু আমার মা যে জোরে কান্না করছে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চিৎকার করছে, ওইটা মানুষ দেখে। বলে না যে সরব, কিন্তু নীরব যে কান্নাগুলো, সেই কান্নাগুলো কিন্তু আমি দেখেছি। আমার বাবাকে দেখেছি, আমার হাজব্যান্ড যিনি ছিলেন ওকে দেখেছি, আমার দাদাকে দেখেছি। তো সে কারণে আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমরা যদি একটু উল্টো করে দেখাই, কারণ যখনই আমরা জেন্ডার নিয়ে কথা বলি, নারী ইস্যুটাকে আনি, সব জায়গা থেকে কিন্তু বাধা পাই। সবচেয়ে প্রথম ফ্যামিলি, তারপরে আপনি আসেন সোসাইটি, তারপর রাষ্ট্র একটা ব্যাপার, তারপর আরেকটা জিনিস হচ্ছে পলিটিক্যাল। আপনি যে কোনো পলিটিক্যাল নেতার কাছে যাবেন দেখবেন ওদের ম্যানিফেস্টোতে অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকে। যখনই আপনি নারী ইস্যুটা নিয়ে আসবেন তখনই দেখবেন যে ওদের মধ্যে একটা কেমন সংকোচ কাজ করে। এটা ওনাদের দোষ না, কারণ এটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে নারীদেরকে কেন যেন একটা অদৃশ্য টান টেনে রাখে। এর মূল কারণটা হচ্ছে যে আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। এখানে নারী পুরুষ বা শ্রেণী বা ধর্ম বা কোনো রকমের আমি কালো আপনি ফর্সা এগুলো কিছু বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার মানবিক যে গুণাবলী। আমরা আসলে মানবিক গুণাবলী থেকে এতখানি পিছিয়ে পড়ছি, সেই জায়গাতেই আপনার এই জায়গায় এত রকমের বৈষম্যের আমরা শিকার হচ্ছি। এটা একটা বিষয়। কথা যেহেতু বললেন যে তার চলেই আসলো, আবার এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাবো। দেখেন আমি যখন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ শুরু করি তার আগে থেকে আফগানিস্তান সম্পর্কে সবাই কম বেশি জানে। এবং আমি দেখতাম যে আমি অনেককে চিনি মেল যারা 1 বছর থেকে চলে আসে ভয়ে, ফ্যামিলির প্রেশারে, অনেক নানান রকম কারণে তারা চলে আসে বলে। কিন্তু আমি জানি যে আপনি একবার তো ওই সময় তো যখন দেখা হলো আপনি তো ছিলেন ওখানে, অলরেডি একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে আসলেন এবং আপনি আবার পরবর্তীতে আবার 5 বছর থাকলেন। আমি আফগানিস্তানের এক্সপিরিয়েন্সটা আপনার কাছ থেকে জানতে চাবো, বিকজ আমি খুবই কিউরিয়াস এবং আমার কাছে মনে হয় যে এত ছোটবেলা থেকে এত গল্পের মধ্যে তো আফগানিস্তানের গল্প অনেক পড়েছে। এত সুন্দর একটা দেশ, মানে স্টিল এইভাবে এরকমভাবে কনফাইন্ড হয়ে আছে, আমরা যেতে পারি না। তো ওইটার এক্সপিরিয়েন্স বলেন যে আপনার প্রথমত ইন্সপিরেশন কীভাবে আসলো যে আপনি আফগানিস্তানে যাবেন? আপনি এত ভালো জব করতেছেন বাংলাদেশে, তাই না? চাইলে আপনি এখানে এরকম স্যালারি জব করতে পারেন। তো আপনি সেখানে গেলেন, আবার আসলেন, আবার গেলেন। সো এটা আমি খুবই আমার এক্সাইটিং লাগে। থ্যাংক ইউ আপা। এটা আসলে মানে ঠিকই বলেছেন। আমার আসলে এখানে বাংলাদেশে থাকলেও আমি হয়তো মানে লুক্রেটিভ জব করতে পারতাম, কিন্তু আফগানিস্তানে আমার ছোটোবেলা আমরা পড়েছিলাম না মুস্তফা আলীর একটা গল্প, মনে আছে আপনার? মানে তখন থেকে আমার মানে, আর আফগানিস্তান সত্যি কথা বলতে কি আফগানিস্তান আসলে অসম্ভব সুন্দর একটা দেশ। বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে বা ওই দেশের মানুষজনের জন্য আমার দুঃখ হয় যে এত সুন্দর একটা দেশ এবং এত সুন্দর আপনার প্রকৃতি ওদেরকে ঢেলে দিয়েছে, ন্যাচারাল রিসোর্স অনেক বেশি রিচ। তো তবে হ্যাঁ, আফগানিস্তানে যাওয়াটা ডিফিকাল্ট। আপনি যেটা বলছেন একদম সত্য। আমি জানি আমার অনেক বাংলাদেশি ভাই, আমি চিনি 3 জনকে
যারা 6 মাসও টিকতে পারে না, কারণ ওখানে গেলে না অনেক বেশি স্ট্রং মেন্টালিটি লাগে। কারণ আপনাকে সোজা কথায় ওখানে বিনাশ্রম কারাদণ্ড, মানে আপনাকে একদম ঘরবন্দি থাকতে হবে। আপনি অফিস আর আমাদের যে গেস্ট হাউস ছিল ওটার বাইরে আপনি খুব একটা বাইরে যেতে পারবেন না। আমাদের দু একটা জায়গায় একটু অ্যালাউ করতো, বাট ওইটাও সময় ধরে দিত যে আপনি এই জায়গায় যাবেন। সব জায়গায় তো যেতে পারতাম না, কয়েকটা জায়গায় বা দু একটা রেস্টুরেন্টে আর দু একটা ধরেন লোকাল মার্কেট, 1 ঘন্টা 2 ঘন্টা বেঁধে দেওয়া। আর বাকি সময়টা অফিসের পরে একটা জায়গায় বন্দি থাকা। ধরেন আমাদের গেস্ট হাউসের সমস্ত সুযোগ সুবিধা আছে, কিন্তু মানুষ সত্যিকার অর্থে সামাজিক জীব। ওখানে অসম্ভব রকমের মেন্টাল স্ট্রং হলে না হলে থাকাটা সম্ভব না। কিন্তু আমি যেটা পেরেছি, কারণ আমার মধ্যে ছোটোবেলা থেকেই একটা খুব মানে আমি না সবসময় উল্টো দিকে যেতে পছন্দ করি, যে এই দিকে সবাই যাচ্ছে আমি একটু উল্টো যাই, মানে চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দ করি। এবং এই জন্য আমার জীবনে কিন্তু অনেক চ্যালেঞ্জ, এবং এখন আমি মনে করি ওই জিনিসটা যদি আমি না চেতাম এত চ্যালেঞ্জ দেখতে পারতাম না। কিন্তু আসলেই কিন্তু ওখানে থাকাটা অনেক চ্যালেঞ্জ। বাট এখন মনে হচ্ছে, প্রথমবার যে আমিও কান্না করেছি, মাঝে মাঝে আমার মনে হতো কালকেই আমি কন্ট্রাক্ট ছেড়ে দিব, আমি চলে যাব। পরে মনে হচ্ছে যে না, দেখি কি হয়। এরকম করতে করতে 5 বছর তো কাটিয়ে দিলাম। এখন মনে হচ্ছে যে আমার ঝুলির মধ্যে যে ওই অভিজ্ঞতাটা এসছে, এখন নিজেকে মনে হয় যে না, আমি একটা কিছু করতে পেরেছি। বাট এটা আসলেই এতটা সুবিধা না। এবং অনেকে ভয় পেত এখনই বোম মারবে বা এখনই কিডন্যাপ করবে বা এখনই কিছু একটা হবে, সবসময় একটা অস্থির মধ্যে। কিন্তু বিশ্বাস করেন, আমি যে 5 বছর ছিলাম, আমার কাছে একদিনের জন্য আমার মনে হয় নাই যে বোম আসবে বা আমাকে কেউ নিয়ে যাবে, ওইরকম ইনসিকিউরিটি আমার মধ্যে আসেই নাই। এত ভালো সময় কেটেছে। আর আফগানিস্তান দেশটা সুন্দর তো, আর পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু আসলে ভালো। কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানে পথভ্রষ্ট বলবো আমি, হয়ে যায় বিভিন্ন কারণে, ওইদিকে আর না যাই। আর মানুষের সাথে মেশাটা, আপনি যেটা বলেছিলেন একটু আগে, যে আপনি মানে মাঠেও মিশতে পারেন, আবার ধরেন ইউএনএ যেও আপনি মিশতে পারেন। তো ওইটা আমি মনে করি যে মানুষের সাথে মিশলে না, আপনি যেখানেই যান না কেন আপনি একটা অবলম্বন খুঁজে পাবেনই। ট্রু, এটা খুবই সুন্দর একটা কথা বলেছেন। এবং আমি আপনার কাছে অনেক শিখেছি, এটা আমি বলবো যে বিশেষ করে জেন্ডার ফিল্ডে তো অবশ্যই, কিন্তু আপনার সাথে আমার ফিল্ডে যাওয়ার সৌভাগ্য হয়েছে। অনেক অসময় থাকতে অনেক ফিল্ডে আমি গিয়েছি আপনার সাথে, এবং আপনাকে দেখেছি কত ফান করেন ফিল্ডে, সবার সাথে যেভাবে মিশেন। ওখানে মানুষজন হয়তো বিশ্বাসই করতে পারবে না এই মানুষটাই সুইজারল্যান্ডে যাচ্ছে। আপনি নিউ ইয়র্কে গিয়েছিলেন না, ইউএন এর সাধারণ পরিষদে আপনি রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ, আমি এটা সম্পর্কেও শুনবো। এবং অনেক অনেক কান্ট্রিতে আপনি ঘুরেছেন, যেটা মানে আমরা কিন্তু জবের সূত্রে এত জায়গায় যাওয়ার মানে সৌভাগ্য কিন্তু কম মানুষের হয়। হ্যাঁ, মানুষ যে কোনো জায়গায় যেতে পারে তার ক্যাপাসিটি থাকলে বা ইচ্ছা থাকলে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনি এত জায়গায় গিয়েছেন, এটা তো একটা বড় সম্মান। আমরা কতটুকু আর্ন করছি বা আমার পজিশনকে, এটা থেকেও এটা কিন্তু একটা বড় একটা সম্মান। আপনি এত কিছু দেখতে পাচ্ছেন, এত রকম মানুষের সাথে মিশতে পারছেন, এত অভিজ্ঞতা আপনার ভিতরে। আবার সেই মানুষটাই আমরা কয়েকদিন আগে কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে গেলাম, সেখানেও আপনি মিশতেছেন একইভাবে। তারা কল্পনাও করবেন না যে আপনি এরকম জায়গাগুলোতে গিয়েছেন অলরেডি। সো মানে আমি বলবো যে কমপ্লিট লাইফ যেটা আপনি দেখেছেন বা এনজয় করেছেন বা স্টিল আপনি লিড করছেন। তো সত্যিকার অর্থে এটা সম্পর্কে একটু জানতে চাই। আর সেটার সাথে সাথে এটাও জানতে চাই, ধরেন অনেকেই আমরা যারা শুরু করেছে, আমি তো অনেক একটা পর্যায়ে আসলাম, বা অনেকে যারা স্টিল ইয়াং, কেবল প্রফেশনাল লাইফ শুরু করেছে, চোখে অনেক ড্রিম বা পড়াশোনা করছে যে আপনার মতো একজন প্রফেশনাল হতে চান, ইরেসপেক্টিভ অফ মেল অর ফিমেল। হ্যাঁ, তারা কিভাবে নিজেদের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি, লিডারশিপ ক্যাপাসিটি এগুলো তৈরি করবে। যেমন আপনি যে কোনো জায়গায় যে ফিট হয়ে যাচ্ছেন, আফগানিস্তানের মতো একটা কনফাইন্ড জায়গা, আমি দেখেছি ছবি, তো আপনি ওখানে যে হিজাব পরলেন, হ্যাঁ, কারণ ওখানে করতে হবে, ওইটাই নিয়ম। আপনি সুইজারল্যান্ডে যাচ্ছেন, ওখানে যে তাদের মতো করে আপনি মিশতেছেন, আবার গ্রামে যে তাদের মতো করে মিশতেছেন। এই যে নিজের আপনাকে বিভিন্ন যদি চরিত্রগুলো মানুষ দেখে, যে কেউ কিন্তু ভাববে যে না, যে এটা সামথিং মানে ইন্টারেস্টিং। মানে অনেকে পারে না, কিন্তু অনেকে ঘরে থেকে বের হয়ে একটা সামান্য রোদ আসলে আমরা কিন্তু না আমাদের দরকার না ওখানে যাওয়ার। তো আপনি স্টিল করতেছেন, তো এই জায়গাগুলো একটু শুনবো। আসলে এখানে আমি প্রথমে একটা কথা বলি, অনেক ছোটবেলায় আমার একজন টিচার ছিলেন, উনি আমাদেরকে বলতেন যে শরীরের নাম মহাশয়, যাহা সইবে তাহাই সয়। মানে আপনি যে কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের চরিত্র আছে। যেমন আপনি অপর্ণাদি, আপনি একাধারে একজন HR ডিরেক্টর, আপনি একাধারে ন্যাশনাল মানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আপনি ভূমিকা পালন করছেন। ঘরে আপনি একজন মিষ্টি একটা বোন, আপনি একজন ভালো একজন সন্তান, এবং আপনি ধরেন যে সোসাইটিতে বাস করেন সেই সোসাইটির আপনি একজন স্বনামধন্য সেক্রেটারি। তো কিন্তু এই বিভিন্ন জায়গায় আপনার কিন্তু বিভিন্ন রোল আছে।
সব জায়গায় কিন্তু আপনি এক রোল পালন করেন না। এবং এই জায়গায় যারা আমাদের যারা উত্তরসূরি হবে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনি যখন যেখানে যে রোলে থাকবেন সেই রোলটাকে আপন করে নেবেন। আপনি যদি এখন কুড়িগ্রামে গেলেন বা লালমনিরহাটে একটা গ্রামে, আমরা যেমন তিস্তা নদী পার হচ্ছিলাম, ওখানে সাইডে মিষ্টি কুমড়া বিক্রি করতেছিল, আমরা যখন ভ্যানের যে ভাইটা ছিলেন তার সাথে গল্প করতেছিলাম। এখন আমি যদি ওই ভ্যানের ভাইকে আমি একদিন জেনেভা সিডো কমিটিতে যে আমি বক্তৃতা দিয়েছি, আমি যদি সে ভাব নিয়ে কথা বলি, উনি জীবনেও আমার সাথে কথা বলবে না। বলবে উনি তো বুঝেই না জেনেভা কি, ওটা তো ওনাকে বোঝানো দরকার নাই। উনি একজন মানুষ, আমি একজন মানুষ, ওনাকে আমার এখন দরকার। তো আমি এই জিনিসটা আমি মানুষের কাছ থেকে শিখেছি। এবং আমাদের যারা উত্তরসূরি, আমার ছেলে বা আপনার সন্তান, আপনার বোনের মেয়ে, তাদেরকে আমি একটা জিনিসই বলবো, বারবার আমি একই জিনিস বলবো, যে আপনি নারী হন, পুরুষ হন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশি, আপনি আফগান ওর আপনি ব্রিটিশ বা আমেরিকান, ডাজেন্ট ম্যাটার। আপনি যখন যেভাবে থাকবেন, আপনি কোপিং মেকানিজমটা অনেক বেশি নিতে হবে। আজকে আমার ডাল দিয়ে ভাত, আমার খাওয়াটা উদ্দেশ্য, আমার পেট ভরাটা উদ্দেশ্য, আমার মেনুটা উদ্দেশ্য না। কিন্তু আমরা কি করি, আমরা মেনুটা দেখি যে কি আইটেম কি আছে। আসলে আমাদের কিন্তু ক্ষুধা পেটে কিন্তু আপনি ভাত দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, ভাত, কাঁচামরিচ, একটা পেঁয়াজ দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন ওই কাঁচামরিচ পেঁয়াজের বদলে 10টা 12টা আইটেম খুঁজি, তখনই কিন্তু সমস্যাটা হয়। এই জায়গাতে আমি আমাদের যুব সমাজকে বলবো যে তোমাদের ক্ষুধা লাগলে খাওয়া খুঁজো, ক্ষুধা লাগলে মেনু খুঁজো না। তোমাদের শীত লাগলে সোয়েটার খুঁজো, শীত লাগলে ব্র্যান্ডের জ্যাকেট খুঁজো না। এই জিনিসটা যখন মানুষ বুঝতে পারবে, এবং আপনি বলেছেন আমি বিভিন্ন দেশে গিয়েছি, আমি মনে করবো আমি অনেক ভাগ্য। একটা জায়গাতে কিন্তু আমি নিজের টাকা দিয়ে যাইনি, সবই আমার সংস্থা আমাকে পাঠিয়েছে। এবং বিভিন্ন দেশে যে আমি যে জিনিসটা শিখেছি, এটা হচ্ছে এই জিনিসটা। অনেক বড় বড় মানুষের সাথে আমার দেখা হয়েছে, এবং আমি বুঝতেই পারিনি যে উনি এত বড় একটা পোস্ট উনি হোল্ড করতেছেন। উনার কাছ থেকে আমি শিখেছি যে হাম্বল। বলে না, আমার আব্বা সবসময় বলতো যে দেখবি যে গাছে যত ফল সে গাছ তত নুয়ে থাকে। কিন্তু আমাদের আগে আমরা সবসময় মনে করি যে আমি একজন হয়ে গেলাম। এই জিনিসটা তবে আমার মধ্যেও আছে, আমার মধ্যে যে নাই তা না, কিন্তু ওই জিনিসগুলো আস্তে আস্তে আমি কভার আপ করার চেষ্টা করতেছি। কতটুকু পারতেছি আমি জানি না, কিন্তু যুব সমাজকে আমি এটাই বলবো যে মানুষের সাথে মিশতে হবে, মানুষকে বুঝতে হবে। আমরা খুব সহজে মন্তব্য করে ফেলি যে ধরেন আজকে আপনি এটা করলেন কেন, আপনি এই কথাটা বললেন কেন, বা উনি এটা করতে পারলো, কিন্তু ওনার ভেতরে যে জিনিসগুলো আমরা কিন্তু জানি না। বলে না যে কারণের কারণ, অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলি, তুমি এরকম ড্রেস পরেছে কেন, বা উনি আরেকটা জায়গায় এই মেয়েকে নিয়ে চললো কেন, বা উনি ঘরের বউ রেখে আরেকজনের কাছে গেল কেন। আসলে মানব চরিত্র অনেক অনেক জটিল। সেই জন্য আমাদের মন্তব্যগুলো যখন আমরা করব একটু ভেবেচিন্তে, এবং আমি বলবো যে না জেনে শুনে মন্তব্য না করাটাই বেটার আমি মনে করব। এবং যুব সমাজকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদেরকে একটু মনটা উদার করতে হবে, এবং আপনাদেরকে ভুলে যেতে হবে যে আপনি একজন নারী বা আপনি একজন পুরুষ। যখন আপনি মনে করবেন আমি মানুষ, তখন কিন্তু আপনি আরেকজনের কষ্ট বা দুঃখটা আপনি বুঝতে পারবেন। সেখানে নারী এবং পুরুষের একই ব্যথা, হাত কাটলে আমিও কান্না করি, আমার ভাইও কান্না করে। সো এই কান্নার মধ্যে কিন্তু কান্নার মধ্যে কোনো ভনিতা নেই, চোখের পানি একই রকম, শুধু ওই জিনিসটা একটু মনে রাখতে হবে। থ্যাংক ইউ, খুবই সুন্দর কথাগুলো, সত্যি কথা খুব টাচ করেছে আমাকে। আপনি যেটা বললেন যে সিচুয়েশনাল লিডারশিপ, যে যখন যেরকম সিচুয়েশন থাকবে ওইখানে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। তো আমার যেখানে ডাল ভাতের সংস্থান আছে সেখানে পোলা মাংস বা বিরিয়ানি চিন্তা করে লাভ নাই, পাওয়া যাবে না। সো ওখানে মন খারাপ না করে ডাল ভাতটা এনজয় করাটাই লাইফ। এবং আপনি যেটা বললেন যে নারী পুরুষ বা আমাদের বাহ্যিক আইডেন্টিটি, এটা দিয়ে আমরা সমস্ত কিছু বিচার করি, যে উনি কে, কোথায় জব করে, স্যালারি কোথায় থাকে, তাই না? এইসব জিনিস এইগুলো গড়াতে গড়াতে আস্তে আস্তে কি হয়, নিষ্পেষণ, নির্যাতন, তারপরে হচ্ছে ডিপ্রেশন, না মানে কম্প্যারিজন, অনেক কিছুতে চলে আসে। দাদার ওপেন থাকা, যদি আমি সিচুয়েশনগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি, সেখানেই হ্যাপি থাকতে পারি। আবার আপনি যেটা বললেন যে ভেদাভেদগুলো ভুলে যেতে পারি, নারী পুরুষের আইডেন্টিটি না হিসাব করে মানুষের কথা চিন্তা করে যে আমরা একটা মানুষ, আপনার যেমন কষ্ট হচ্ছে আমারও তেমন কষ্ট হয়। তো সেগুলো করতে গেলে কিন্তু আমাদের সহাবস্থান আরো অনেক বেশি ভালো হবে। আমরা এখন ওই কারণে রাস্তায় বের হলে অনেক কিছু শুনি পোশাক আশাক নিয়ে, সেগুলো হয়তো তখন আমরা বুঝতে শিখবো যে না, এই জায়গাগুলোতে রেসপেক্ট করা দরকার, তার আইডেন্টিটিকে আমার গুরুত্ব দেওয়ার দরকার আছে। এবং আপনি যেটা আবার বলতে চাই, যে আপনি যেটা বললেন আমি আবার ওটা দিয়ে শেষ করবো, যে এই ভেদাভেদগুলো ভুলে গেলেই কিন্তু হয়তো আমরা একটা ভালো সমাজ পাবো। এবং সেই সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে স্টিল আমাদের সমাজে আমরা স্টিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিলং করি, এমনকি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতেও এমন না যে নারীরা কিন্তু সমপর্যায়ে তো না,
ইউনিকনেসটাকে আমরা বলতেছি সেলিব্রেট করার, সেটাই যদি করতে পারতো, আমরা যদি সত্যিকার অর্থে সেদিকে যাই, আমরা আমাদের ইউনিকনেসটাকে সেলিব্রেট করব, তাহলে তো সুন্দর একটা সমাজ তৈরি হবে। আমি ফেমিনিন এনার্জি নিয়ে বাঁচতে চাই, সেটাকে সেলিব্রেট করতে চাই, ম্যাসকুলিনিটিকেও আমি রেসপেক্ট করতে চাই, এবং দুজন মিলে সুন্দর একটা সহাবস্থান তৈরি করতে চাই এবং সেলিব্রেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপা ফর ইওর টাইম। থ্যাংক ইউ আপা, অনেক ধন্যবাদ। অনেকদিন পর অনেক মন খুলে একটু কথা বললাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ।